লাঞ্চের পরে বা আগে কারোর কোনো ওষুধ নেই তো? খেয়েছেন সেই ওষুধটা মনে করে, আর মনে করে সেই ওষুধ খেতে যাচ্ছেন ঠিকই, খাচ্ছেন ঠিকই, কিন্তু ঠিক ওষুধ খাচ্ছেন কিনা সেইটা নিয়ে কিন্তু প্রশ্ন থাকছেই। কারণ এই মুহূর্তে বাংলার মানুষের কাছে এটা একটা নতুন চিন্তার কারণ হতে পারে। তার কারণ লাগাতার বেশ কিছুদিন ধরে, আমি বলবো বেশ কিছু মাস ধরে এই নিয়ে আমরা খবরও করছি, ইনজেকশন থেকে শুরু করে ওষুধ থেকে শুরু করে মানুষের এই মুহূর্তে এইটা প্রশ্নের জায়গা যে ওষুধটা কিনে খাচ্ছি, যে ওষুধটা ইনজেকশন হিসেবে আমার শরীরে যাচ্ছে, তার গুণগত মান ঠিক আছে তো? যে কাজে যে ওষুধ, যে রোগের যে ওষুধ, সেই রোগ সেই ওষুধ থেকে নিরাময় হচ্ছে তো? নাকি একটু খেয়াল করুন তো, এরকম কথা কি আপনারা শুনতে পাচ্ছেন বাসে, ট্রামে, ট্রেনে, পাড়া প্রতিবেশীদের সঙ্গে কথা বলার সময়, যে ওষুধ তো দীর্ঘদিন ধরে খাচ্ছি কিন্তু কাজ তো করছে না? বলছেন কি কেউ? একটু খেয়াল করুন। আর যদি সেটা বলে থাকেন তাহলে আজকে এই মুহূর্তে যে তথ্যগুলো আমার হাতে রয়েছে, যা নিয়ে কথা বলবো, রিপোর্টারদের সঙ্গে কথা বলবো, গেস্ট থাকবেন তার সঙ্গে কথা বলবো, সেটা আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ, মন দিয়ে শুনতে হবে। তার আগে কেন বলছি এতগুলো কথা, শুরুতে এই ব্রেকিংটার দিকে নজর রাখি। দেখুন, এপ্রিল মাস, এটা মে মাসে দাঁড়িয়ে আমি কথা বলছি, এপ্রিল মাসে পরীক্ষায় ফেল করলো 196টি ওষুধ। 196টি ওষুধ ফেল করলো এপ্রিল মাসের পরীক্ষায়। সিডিএসসিওর পরীক্ষায় ফেল করেছে ওষুধগুলি। এবং এই শহর কলকাতার ল্যাবে পরীক্ষায় ফেল করলো 33টি ওষুধ। 196টি ওষুধ মোট, এবং কলকাতা শহরের ল্যাবে 33টি ওষুধ ফেল করলো। তার মধ্যে জীবনদায়ী ওষুধ রয়েছে, ডায়াবেটিসের ওষুধ সহ একাধিক ইনজেকশন রয়েছে। একদিকে এই যেমন ফেল করা ওষুধ, তা নিয়ে ভাবতে বাধ্য হচ্ছি, পাশাপাশি জাল ওষুধ। এই জাল ওষুধে এই মুহূর্তে ছেয়ে রয়েছে। যদি খুঁজতে যাই, যদি আতশ কাচের তলায় ফেলা হয়, তাহলে হয়তো এরকম প্রচুর উদাহরণ সামনে আসবে। কিভাবে রোগ সারবে, কিভাবে সারবে যদি এই রকম ভাবে হয় মেয়াদ উত্তীর্ণ ওষুধ, বা পরীক্ষায় পাশ না করা ওষুধ, বা এইভাবে কাজ করছে না একাধিক ওষুধ দিনের পর দিন ইনহেল করতে থাকি, কিভাবে সারবে রোগ? আমাদের প্রতিনিধিরা রয়েছেন, একে একে কথা বলবো। প্রথমেই রেশমির সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। রেশমি, প্রথমে আমি একটু যদি এই বিষয়ে আলোকপাত করো, যে নির্দেশিকাগুলো ইতিমধ্যেই দেওয়া হচ্ছে, সেই নির্দেশিকা সম্পর্কে একটু প্রথমে তোমার কাছ থেকে জানবো, যাতে আমাদের দর্শকরাও অ্যাওয়্যার হতে পারে। রেশমি। দেখো, সিডিএসসিও অর্থাৎ কেন্দ্রীয় ড্রাগ নিয়ামক সংস্থার তরফ থেকে গত মাসে যে রিপোর্ট পেশ করা হচ্ছে তা যথেষ্ট ভয়াবহ। 196টি ওষুধ, যার মধ্যে ওষুধ রয়েছে, সিরাপ রয়েছে, ইনজেকশন রয়েছে প্রসাধনী দ্রব্য, অর্থাৎ কি যে সকল আমরা শ্যাম্পু ইউজ করি, সাবান ইউজ করি, ফেস ওয়াশ ইউজ করি, সেগুলোও রয়েছে। অর্থাৎ যা গুণগত মান পরীক্ষায় অনুত্তীর্ণ হয়েছে, এবং এর মধ্যে 196টি এর মধ্যে রয়েছে। এবং পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো যে জীবনদায়ী ওষুধ রয়েছে, টেলমা গ্রুপের ওষুধ রয়েছে, অর্থাৎ উচ্চ রক্তচাপের জন্য ওষুধ রয়েছে, ফলিক অ্যাসিড রয়েছে, যেটি গর্ভাবস্থায় মহিলারা খান। পাশাপাশি রয়েছে ভিটামিন B12, ক্যালসিয়ামের মতো ওষুধ, অর্থাৎ দৈনন্দিন ব্যবহার করার একাধিক ওষুধ রয়েছে। এবং 196টি ওষুধ গুণগত মান পরীক্ষায় অনুত্তীর্ণ হয়েছে। গত নভেম্বর মাস থেকে কিন্তু লাগাতার সিডিএসসিও প্রতি মাসে এই গুণগত মান পরীক্ষা করে থাকে ওষুধের, এবং সেই গুণগত মান পরীক্ষায় গত নভেম্বর মাস থেকে দেখা যাচ্ছে যে ওষুধের গুণগত মান পরীক্ষায় অনুত্তীর্ণ হচ্ছে, ওষুধের সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে, এবং বৃদ্ধি পাচ্ছে প্রসাধনী ব্যবহারের জিনিসও। এবং এই পরিস্থিতিতে দাঁড়িয়ে গতকাল দেখা গেল রাজ্য ড্রাগ কন্ট্রোলের তরফ থেকে 6 দফা নির্দেশিকা জারি করা হলো। অর্থাৎ তড়িঘড়ি 6 দফা নির্দেশিকা জারি করা হয়েছে রাজ্য ড্রাগ কন্ট্রোলের তরফ থেকে। সেখানে কি বলা হয়েছে? সেখানে বলা হয়েছে কোনো ওষুধে
যারা হোলসেলাররা রয়েছে বা ডিলাররা রয়েছে সেক্ষেত্রে তারা যেই কোম্পানি থেকে ওষুধ কিনছেন সেই কোম্পানি জিএসটি নাম্বার আছে কিনা, সেই কোম্পানির বৈধ কাগজপত্র আছে কিনা তা খতিয়ে দেখে তাদের ওষুধ সংগ্রহ করতে হবে সেই কোম্পানি থেকে। পাশাপাশি এও বলা হয়েছে কোনো হোলসেলার যদি একটি ওষুধের কোম্পানি থেকে ওষুধ কেনেন, সেখানে যদি 100 টাকায় ওষুধ কেনেন, অন্য একটি কোম্পানি সেই ওষুধ যদি 25 টাকায় বিক্রি করে সেক্ষেত্রে এতটা ছাড় তারা কী করে দিচ্ছে সেই বিষয়েও দেখতে হবে। এবং ওষুধ যে সরবরাহ হচ্ছে যেই মাধ্যম চেইন, সেই চেইন সিস্টেমটা ঠিক আছে কিনা আগে খতিয়ে দেখে ওষুধ কিনতে হবে। খুচরো বিক্রেতাদের কাছেও কিন্তু একই বিষয় জানানো হয়েছে, অর্থাৎ যারা যখন হোলসেলারদের কাছ থেকে ওষুধ কিনছেন, যখন বেশি ডিসকাউন্ট তারা পাচ্ছেন, সেক্ষেত্রে কেন বেশি ডিসকাউন্ট দেওয়া হচ্ছে, পাশাপাশি সেই সরবরাহের মাধ্যম ঠিক আছে কিনা তা খতিয়ে দেখতে হবে। পাশাপাশি জিএসটি নাম্বার খতিয়ে দেখতে হবে, ব্যাংক ডিটেলস খতিয়ে দেখতে হবে। আরও বলা হয়েছে H2 স্কেডিউলের যে ড্রাগগুলি রয়েছে, H2 স্কেডিউলের ড্রাগ কোনগুলি, মূলত যে সকল ওষুধগুলি আমরা কোনো ওষুধের দোকানে গিয়ে প্রেসক্রিপশন ছাড়া কিনতে পারি না, তার মধ্যে রয়েছে ঘুমের ওষুধ রয়েছে, আরও একাধিক ওষুধ রয়েছে, অর্থাৎ যা ডাক্তারের প্রেসক্রাইব করা ছাড়া ওষুধের দোকান থেকে আমরা কিনতে পারি না। এই ধরনের অর্থাৎ H2 স্কেডিউলের যে ড্রাগগুলি রয়েছে, এরকম 300টি ড্রাগ রয়েছে, সেই ড্রাগগুলি পারচেসের ক্ষেত্রে হোলসেলারদের ক্ষেত্রেও বলা হয়েছে, পাশাপাশি খুচরো বিক্রেতাদের কাছ থেকেও বলা হয়েছে যখন তারা সেই ওষুধ পারচেস করবেন অর্থাৎ কিনবেন, সেক্ষেত্রে কিউআর কোড, এই কিউআর কোডগুলি অবশ্যই দেখে নিতে হবে, তারপরেই তারা ওষুধ কিনবেন। পাশাপাশি তারা যখন ওষুধ কিনছেন সেই তথ্যও কিন্তু তারা যদি চান সেক্ষেত্রে যে ওয়েবসাইট রয়েছে রাজ্য ড্রাগ কন্ট্রোলের, সেখানে আপলোড করতে পারেন। এবং রাজ্য ড্রাগ কন্ট্রোল ছাড়া অন্যান্য রাজ্যের যে ড্রাগ কন্ট্রোল রয়েছে সেই সব রাজ্যের ড্রাগ কন্ট্রোলে হোলসেলারদের যে নামের তালিকা সেটি আগে দেখে নিতে হবে, তারপরেই সেখান থেকে ওষুধ পারচেস করতে হবে জানানো হয়েছে। এই যে ওষুধ জাল হচ্ছে, অর্থাৎ এই যে ভেজাল ওষুধের বাড়বাড়ন্ত, তার কারণ হিসেবে চিকিৎসকেরা বলছেন রাজ্য জুড়ে কিংবা রাজ্যের বাইরেও এই যে জাল চক্র, এই জাল চক্র ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে, কারণ এদের বিরুদ্ধে কোনো আইনানুগ ব্যবস্থা সঠিকভাবে নেওয়া হচ্ছে না। পাশাপাশি রাঘব বোয়ালদের হাত এদের মাথায় আছে বলেও চিকিৎসকেরা জানাচ্ছেন। পাশাপাশি চিকিৎসকেরা বলছেন যে এই যে ওষুধগুলি, অর্থাৎ কোন ওষুধ ভেজাল হবে বা কোন ওষুধ ভেজাল নয় তা চেনার উপায় কি, তার কিন্তু নির্দিষ্টভাবে কোনো চেনার উপায় নেই সাধারণ মানুষের জন্য। অর্থাৎ সাধারণ মানুষের সাদা চোখে বা খালি চোখে তারা সঠিকভাবে চিনতে পারবেন না কোনটি জাল ওষুধ রয়েছে কোনটা জাল নয়। স্ক্যানার রয়েছে এক্ষেত্রে উপায় চেনার উপায়, কিন্তু দেখা যাচ্ছে এই স্ক্যানারও জাল করছেন এই চক্রের সঙ্গে যারা যুক্ত তারা, অর্থাৎ ভেজাল ওষুধ চক্রের সঙ্গে যারা যুক্ত রয়েছে এই স্ক্যানার জাল করছেন এবং জাল স্ক্যানারের মাধ্যমে ব্যাচ নাম্বারও তারা কিন্তু জাল করছেন। এখানেই সংশয় যারা চিকিৎসক তাদের, কারণ তারা চিকিৎসকেরাও বলছেন তারা কোনো ওষুধ যখন প্রেসক্রাইব করছেন অনেক সময় যারা পেশেন্ট তারা এসে বলছেন সেই রোগ সারছে না, সেক্ষেত্রে ডাক্তারদের ওপর তারা দায় চাপাচ্ছেন, কিন্তু ডাক্তাররা বলছেন যে এই ভেজাল ওষুধের জন্যই অনেক সময় দেখা যাচ্ছে পেশেন্টদের রোগ সারছে না। পাশাপাশি যাদের ক্রনিক ডিজিজ রয়েছে, সুগার, কিডনির মতো যাদের রোগ রয়েছে, পাশাপাশি যাদের কোমরবিডিটি রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই ভেজাল ওষুধ মারাত্মক হতে পারে, কারণ যে সকল অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টসের প্রয়োজন হয় সেই সকল ওষুধের ক্ষেত্রে যদি অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টসের পরিমাণ মারাত্মকভাবে বেশি হয়, সেক্ষেত্রে যাদের সুগার বা কিডনির মতো অসুখ রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু বড়সড় সমস্যা হতে পারে, তাদের যে অঙ্গ প্রত্যঙ্গগুলি রয়েছে সে কাজ করা কিন্তু বন্ধ করে দিতে পারে, অর্থাৎ তাদের জন্য কার্যত মৃত্যু পর্যন্ত হতে পারে এই ভেজাল ওষুধের ক্ষেত্রে। পাশাপাশি চিকিৎসকেরা বলছেন যে ভেজাল ওষুধ যখন তৈরি করা হয় সেক্ষেত্রে কোনো নির্দিষ্ট ওষুধ তৈরি করতে গেলে কোনো প্যারাসিটামলের ক্ষেত্রে যেই অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টস দরকার সেই অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টস যদি 10% হয়, সেক্ষেত্রে যারা ভেজাল ওষুধ তৈরি করে সেই অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টসের পরিমাণ কমিয়ে 5% করে দিচ্ছেন। পাশাপাশি অন্যান্য যেসব ক্ষতিকারক জিনিস, আমি এখানে তোমাকে একটু থামিয়ে একটা কথা একটু জানতেও চাইবো যে ওষুধ তো এক্ষেত্রে যেটা ফেল করছে সেটা জানার তো খুব একটা উপায় কিছু নেই বা বোঝার তো খুব একটা উপায় কিছু নেই। আমি এই জায়গাটায় আসবো তোমার কাছে, তার আগে একটু জানিয়ে রাখবো আমাদের দর্শকদের জন্য যে ওষুধ কিভাবে কেনা বেচা হয় সেটা যদি একটু সবাইকে জানানো সম্ভব হয়। যে আপনারা জানেন যে ওষুধ প্রস্তুতকারক সংস্থা তো প্রথমে ওষুধ তৈরি করছে, এবার সেইটা আসছে হচ্ছে ওইখান থেকে ওয়্যার হাউসে। দেখুন যে গ্রাফিক্যাল প্রেজেন্টেশনে আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি পরপর কিভাবে ওষুধ তৈরি হওয়া থেকে একদম সাধারণ মানুষের হাতে এসে পৌঁছচ্ছে। দেখুন প্রথমে ওষুধ এলো ওয়্যার হাউসে, তারপর সেখান থেকে সিএনএফ
সেখান থেকে গেল ডিস্ট্রিবিউটর বা স্টকিস্টদের কাছে। এবার এখান থেকে খুচরো বিক্রেতারা পাচ্ছে সেই ওষুধ এবং তারপর সেই ওষুধ বিক্রি হচ্ছে, অর্থাৎ আমি আপনি সেই ওষুধ দোকানে গিয়ে কিনছি। এইভাবে ওষুধ প্রস্তুতকারক সংস্থা থেকে সাধারণ মানুষের কাছে এই ওষুধ এসে পৌঁছচ্ছে। এবার কথা হচ্ছে, যেটা আমি রেশমির কাছে জানার চেষ্টা করছিলাম, যে ফেল করা যে সমস্ত ওষুধ রয়েছে সেই ওষুধগুলো চিনবো কী করে বা বুঝবো কী করে, বা এটা জানার তো কোনো পদ্ধতি আছে কি আমাদের, মানে একদম লেম্যান তারা কি করে বুঝবেন বা জানবেন? দেখো, আমাদের মতো যারা সাধারণ মানুষ তাদের কাছে একটাই উপায় রয়েছে, যদি কোনো ওষুধের পাতার পেছনে কিউআর কোড থাকে সেই কিউআর কোড স্ক্যান করতে হবে। সেই কিউআর কোড স্ক্যান করলে তার এক্সপায়ারি ডেট লেখা থাকবে, ম্যানুফ্যাকচারের ডেট লেখা থাকবে, ব্যাচ নাম্বার লেখা থাকবে। এবার সেক্ষেত্রে ওষুধটা যদি ভেজাল হয় সেই ব্যাচ নাম্বারটি যখন তারা সার্চ করবেন সেই ব্যাচ নাম্বারটি মিলবে না, এবং সেক্ষেত্রে তারা কি করবেন, সেক্ষেত্রে কিন্তু সাধারণ মানুষের পদক্ষেপ নেওয়ার উপায় রয়েছে, কারণ তার রাজ্য ড্রাগ কন্ট্রোলের একাধিক হেল্পলাইন রয়েছে। কেউ যদি সন্দেহ করেন যে সেই ওষুধটি ভেজাল বা সেই ওষুধটি জাল, সেক্ষেত্রে রাজ্য ড্রাগ কন্ট্রোলের হেল্পলাইনে তারা ফোন করতে পারেন এবং সেখান থেকে তারা সাহায্য চাইতে পারেন। পাশাপাশি রাজ্য ড্রাগ কন্ট্রোলের ইমেল আইডিও রয়েছে। রাজ্য ড্রাগ কন্ট্রোলের আধিকারিকরা বারংবার একই বিষয়ে বলে থাকেন যে কোনো ক্ষেত্রে সন্দেহ হলে প্রথমে সেই ওষুধের দোকানের ফার্মাসিস্টের কাছে যান, তারপর কিন্তু রাজ্য ড্রাগ কন্ট্রোলের যে হেল্পলাইন নাম্বার রয়েছে, ইমেল আইডি রয়েছে, সেই ইমেল আইডিতে অভিযোগ জানাতে পারেন। তারপর রাজ্য ড্রাগ কন্ট্রোল তার ব্যবস্থা নেবে এবং সেই ওষুধ পরীক্ষা করা হবে ল্যাবে, তারপরেই জানা যাবে সেই ওষুধ ভেজাল কি ভেজাল নয়। আর এর জন্যই কিন্তু বারংবার বলা হয় যে প্রত্যেকটি ওষুধের দোকানে ফার্মাসিস্ট থাকা বাধ্যতামূলক, কিন্তু এর আগেও আমরা সেই ছবি সিএনএ বারংবার তুলে ধরেছি। আমরা বিভিন্ন ওষুধের দোকানে গিয়েছিলাম, শহর কলকাতায় বড় বড় যে সকল সরকারি সুপার স্পেশালিটি হাসপাতালগুলি রয়েছে তার সামনে যে সারিবদ্ধ ওষুধের দোকান, তার মধ্যে বেশিরভাগ দোকানেই কিন্তু ফার্মাসিস্ট নেই। ফলত ফার্মাসিস্ট রেশমি, আমি আপাতত তোমাকে ধন্যবাদ জানাচ্ছি। রেশমি আমাদের সঙ্গে ছিলেন সরাসরি। আমি একটু এবার দেখানোর চেষ্টা করবো আপনাদের যে ওষুধ পরীক্ষার কথা আমরা বলছি, সেই ওষুধ কিভাবে হয়। প্রতিটি ওষুধের একটা ব্যাচ নাম্বার থাকে, ব্যাচ নাম্বার অনুসারে ওষুধটি পাঠানো হয় সরকারি পরীক্ষাগারে। সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশনে সেই পরীক্ষা হয়। যে কোনো মলিকিউল 10% কম বেশি থাকতে হবে সেখানে, আর পরীক্ষার মাপকাঠিতে উত্তীর্ণ হতে হয় ওষুধটিকে। সিডিএসইও ছাড়পত্র পেলেই কোম্পানি সেই ওষুধটি বাজারে ছাড়ে। এইভাবে ওষুধ পরীক্ষা করা হয়, সেটা এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি। যে ব্যাচ নাম্বার অনুসারে ওষুধটি পাঠানো হয় সরকারি পরীক্ষাগারে, সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশনে পরীক্ষা হয়। যে কোনো মলিকিউল 10% কম বেশি থাকতে হবে, পরীক্ষার মাপকাঠিতে উত্তীর্ণ হতে হয় ওষুধটিকে। সিডিএসইওর ছাড়পত্র পেলে কোম্পানি সেই ওষুধটি বাজারে ছাড়ে। ডিস্ট্রিবিউটর, হোলসেলার যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছিলাম আমরা, কি বলছেন তারা দেখুন। এতে ব্যাচ নাম্বার কিউআর কোড দেখা কি সম্ভব? হ্যাঁ, আমরা দেখে নিই। কিউআর কোডও দেখি না? কিউআর কোডটা কিভাবে দেখেন? কিউআর কোড দেখি না, ব্যাচ নম্বর দেখি। আচ্ছা, এখানে বলেছে নোটিফিকেশনে যে কিউআর কোডটাও দেখে নিতে হবে। কিউআর কোড ব্যবহার করে সেই কিউআর কোডটাও দেখে নিতে হবে। সেটা কি হলে আপনাদের কি সুবিধা হবে নাকি? নিশ্চয়ই সুবিধা হবে। জাল ওষুধ ঢুকছে সেগুলো আটকানো সম্ভবই। ডিস্ট্রিবিউটারের কাছ থেকে মাল কিনলে জাল ওষুধ আসবে না, অন্য জায়গা থেকে মাল কিনলে জাল ওষুধ আসবে। তারা বিল দিচ্ছে না, তাদের কাছে যেই দোকানদাররা কিনছে তারা জাল ওষুধ কিনছে, জাল ওষুধ বিক্রি করছে। আমরা সেরকম কাজ করি না, আমরা পুরো পাকা বিলে কিনি, জিএসটি দিই, সমস্ত রকম আমরা। অ্যাকচুয়ালি আমাদের কাছে এরকম মেডিসিন তো আমরা অ্যাকচুয়ালি বাইরে থেকে বিল ছাড়া কোনো মেডিসিন আমরা নেই না, অতএব এই ব্যাপারে বুঝতে পারবো আর কিছু না। যাদেরকে আপনারা বিক্রি করছেন, হ্যাঁ, তাদেরকেও কি দেখে দিচ্ছেন? মানে রিটেলাররা যারা বিক্রি, হ্যাঁ, যাদেরকে বিক্রি, আমরা তো শুধু দোকানদারের কাছে বিক্রি করি, রিটেলার কোনো সেল হয় না, তাদেরকে আমরা বিলে সেল করছি সব। বিলে তো সেল করেন, কিন্তু তাদের ব্যাচ নাম্বার বা হ্যাঁ, সেটা তো আমরা ব্যাস মিলে মাল নিচ্ছি, ব্যাস মিলে মাল দিচ্ছি। তাদের যদি কোনো অসুবিধা হয় সেটা আপনাদের ফেরত দেবে? মানে ধরুন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। যদি কিছু সমস্যা হয়, হ্যাঁ হ্যাঁ, আমাদেরকে ফেরত দেবে, আমরা স্টকিস্টকে ফেরত দেবো। হ্যাঁ, এই স্টকিস্টের কাছে আপনারা। সাধারণ মানুষ, ক্রেতারা কি বলছেন দেখুন। তো ডক্টর কি বললেন? এটা কিনে খাওয়াতে হবে। আচ্ছা, এই ওষুধটা যখন কিনলেন তখন ব্যাচ নাম্বার অন্যান্য কিছু মিলিয়ে দেখলেন? না। এটা তো বেশ কিছু ওষুধ ব্যান্ড হয়েছে আমাদের পশ্চিমবঙ্গে, এটা কি আপনি জানেন? না। তো এই ধরনের ওষুধ যেটা আমরা নিজেরা কিনছি, জানছিও না, সেটা মানুষকে খাওয়াচ্ছি, প্রিয় মানুষকে, কি মনে হয় ভয়ে বা আতঙ্কে আছেন? যে আপনি তো জানেন না, স্বাভাবিক, আমিও জানি না,
কিন্তু এই ওষুধের দোকানের উপর ভরসা করেই কেনা, তো ভয় বা আতঙ্কে আছে নাকি? না, এনারা তো ওষুধ দিচ্ছেন, তো লোকের ভালোটা বুঝেই তো ঠিক ওষুধটাই আমাদের দেবেন না। ভুল দিলে তো ওনাদেরও খারাপ, আমাদেরও খারাপ। তো সেই ভরসা করেই আপনি হ্যাঁ। কিউআর কোড মিলিয়ে আপনি কি দেখবেন বা দেখার? হ্যাঁ, দেখা দরকার না। হ্যাঁ, তো পশ্চিমবঙ্গ সরকার বলছে 6টা নির্দেশিকা যে জাল ওষুধ না কিনতে এবং যে ওষুধ কিনছেন সেটা দেখে নিতে। আপনার কি মনে হয়? সেটা ঠিকই বলেছে, দেখা দরকার ওটার ব্যাস কি বা কখন কি ওটা এক্সপায়ার হয়ে যাবে। সেগুলো কি অভিরূপা হাজরা আমাদের আরেক প্রতিনিধি রয়েছেন। অভিরূপা, একটু জানবো তোমার কাছ থেকে এই বিষয় সম্পর্কে, যে বহুবার এগুলো নিয়ে কথা হয়েছে, চর্চা হয়েছে, কিন্তু তারপরেও গলতটা কোথায় থেকে যাচ্ছে? দেখো, নির্দেশিকা জারি করা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে। ড্রাগ কন্ট্রোলার একটা নির্দেশিকা দিয়ে দেওয়া হয়েছে এবং সেই নির্দেশিকা আদতে বাস্তবায়ন কতটা হচ্ছে সেটার খোঁজ নিয়েছে সিএন আজকে গেছিল বিভিন্ন জায়গায় যেখানে যেখানে পাইকারি বা হোলসেলাররা রয়েছেন সেখানে, এবং তারপরে গিয়েছেন রিটেলার শপে এবং তারপরে সাধারণ মানুষের কাছে, যে চ্যানেলে মানুষের হাতে ওষুধ এসে পৌঁছায় কোম্পানি থেকে মানুষের হাতে। এই যে এই চ্যানেলটা আমরা দেখতে পেলাম যে যারা প্রথম হোলসেলারদের সঙ্গে আমরা যখন কথা বললাম তখন তারা জানাচ্ছেন কিউআর কোড স্ক্যান করা তাদের পক্ষে সম্ভব নয়, কারণ বাল্কি ওষুধ আসে একসাথে, পেটি ওষুধ আসে, ব্যাচ নাম্বার পেটিতে থাকে, সেই পেটি ব্যাচ নাম্বার মিলিয়ে তারা নিয়ে নিচ্ছেন এবং সেটা গ্রহণ করার পর তারা যখন রিটেল শপে দিচ্ছেন, সেই রিটেল শপে তারা কিভাবে দিচ্ছেন, রিটেল শপের যারা আসছেন মুখ চেনা তাদেরকে এই ওষুধ বিক্রি করছেন তারা, সেই রিটেল শপাররা এখান থেকে কিনে নিয়ে চলে যাচ্ছেন। এবার রিটেল শপারদের যে ড্রাগ সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেট তারা কোনো সময় দেখছেন, কোনো সময় দেখছেন না। তাছাড়াও কেউই রিটেলার শপরাও কিন্তু কিউআর কোড দেখে এই ওষুধ নিচ্ছেন না পাইকারিদের থেকে। আবার রিটেল শপে যখন আসা হচ্ছে তখন স্পেসিফিক্যালি যে কটা ওষুধ ব্যান করা হয়েছিল সেই কটা ওষুধ বাদ দিয়ে সেই ব্যাচ নাম্বারগুলো বাদ দিয়ে বাকি ওষুধ রাখা হচ্ছে। এবার রিটেল শপে আসি, সেটা হচ্ছে সাধারণ মানুষ, তুমি যে যারা হাসপাতালে যাচ্ছি বা হাসপাতালের আশপাশে যখন ওষুধের দোকানে ওষুধ কিনতে যাচ্ছি, যেমন একটি মেয়ের সাথে আমার আলাপ হলো, তিনি ওষুধ কিনলেন কিন্তু সেটার সেই ওষুধটির কি ব্যাচ নাম্বার, কি দাম, কি ম্যানুফ্যাকচারার, কবে শেষ, তার এক্সপায়ারি ডেট কবে, কিছু দেখলেন না, শুধু টাকা দিলেন, ওষুধ নিলেন, চলে গেলেন। কি দাবি যে এই ওষুধের কিন্তু এই নজরদারিরও একটা প্রয়োজন রয়েছে, সেই নজরদারিটা কতটা হচ্ছে, কিভাবে হচ্ছে, কতটা শক্ত হাতে হচ্ছে, সেগুলো একটা বিষয়। রঞ্জনবাবু, এই যে বিষয়টা চলছে, একটা অসাধু চক্র না থাকলে তো এটা হয় না, এটা খুব সহজেই বোঝা যাচ্ছে। প্রশ্ন হচ্ছে, প্রথম কথা যেটা, বাজারে এইভাবে জাল ওষুধ ছড়াচ্ছে কিভাবে, আপনার কি মূল্যায়ন? দেখো দেবারতী, আমরা যদি দেখি নভেম্বর মাস থেকে যেভাবে প্রথমে হাফ সেঞ্চুরি হচ্ছিল, জানুয়ারি মাস থেকে সেটা সেঞ্চুরি হয়ে গেল, এখন মে মাসে আমরা প্রায় ডাবল সেঞ্চুরির কাছে উপস্থিত। 196খানা ওষুধ যেগুলো জাল প্রতিপন্ন হয়েছে। খুব সুন্দর প্রতিবেদন হচ্ছিল। তা আমি যেটা বলবো যে আমরা যখন শুরু করি, আমাদের আমতা থেকে যখন শুরু হয়, সেই মান্না মেডিকেল থেকে শুরু হয়ে যে চলতে থাকে চেন অফ রিয়াকশন, এবারে আমরা উত্তরপাড়া, ব্যারাকপুর, শিল্পাঞ্চলে দেখেছি, বর্ধমান, মেদিনীপুর এবং কলকাতার একদম খোদ কলকাতায় বুকে বসে যেভাবে জাল ওষুধ এবং কিউআর কোডের ক্ষেত্রে আমরা দেখেছি যে বিস্তর জালিয়াতি হয়েছে, তা আজকে নয়, সুদূর প্রসারী। খুব সুন্দর চেন ডিস্ট্রিবিউশন সিস্টেম বললে, প্রোডাকশন হাউস যখন হচ্ছে সেখানে একটা বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং প্রসেসে ওষুধটা তৈরি হয়, র মেটেরিয়াল থাকে, ইনগ্রেডিয়েন্ট থাকে, ইনসিপিয়েন্ট থাকে যেটা ধরে রাখে, এবং একটা টেকনোলজি দিয়ে সেটা তৈরি হয়। এবার তুমি যদি সেখানে মুনাফা করতে চাও, এবং সেক্ষেত্রে যদি বিদেশি কোম্পানিগুলোর প্রতিযোগিতা থেকে আজকে অনেক আগেই ছিটকে গেছে, এবং প্রতি পদে যেভাবে ABCDE, এতে কি হচ্ছে, অ্যাডাল্টারেটেড কন্টেন্ট আসছে, মানে ভেজাল র মেটেরিয়াল ঢুকছে একদম প্রোডাকশন হাউসের শুরুতেই। বি হচ্ছে ব্রেকেজ, তোমার আজকাল যে আলু প্যাক থাকে সেইগুলোকে আরো যেভাবে সস্তার প্যাকেজিং করা হচ্ছে, অনেক হাইড্রোস্কোপিক ওষুধ থাকে, জল টেনে নেয়। তারপরে হচ্ছে CSA, কন্ট্রোল সাবস্টেন্স অ্যাক্ট, আমাদের NDPS অ্যাক্ট আছে, নার্কোটিক ড্রাগ অ্যান্ড সাইকোট্রপিক সাবস্টেন্স অ্যাক্ট 1985 সালের আইন, যেটা 2014 সালে মডিফাইড হয়েছে। সেখানে একদিনও অতিরিক্ত নার্কোটিক ড্রাগস বিক্রি করা দণ্ডনীয় অপরাধ। সেখানে তুমি নিজেও জানো 2 বছর, 5 বছর, 10 বছর ধরে এই ঘুমের ওষুধ বা এই জাতীয় ওষুধগুলো দীর্ঘদিন ধরে কেমিস্টরা সার্ভ করছেন। ডিতে হচ্ছে ডাইরেক্ট চেন সিস্টেম হচ্ছে, এখানে কিছু কিছু লোক যারা কাজ করছে একরকম অসাধু ব্যবসায়, তারা বাগদি মার্কেট নিয়ে আসছেন এই ওষুধগুলোকে ব্রেকেজ করার পর, এবং সেক্ষেত্রে থেকে নতুন
করে প্যাকেজিং হচ্ছে, শুধু এক্সপায়ারি ডেট আর ম্যানুফ্যাকচারিং ডেটটা চেঞ্জ করা হচ্ছে। এবং আমরা এর আগেও দেখেছি যে কিউআর কোড স্ক্যান করে কিভাবে একই কিউআর কোডে একই ব্যাচ নাম্বারে চাল ওষুধ তৈরি হচ্ছে, এবং এক্সপায়ারি যেটা মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলে যেখানে বিষক্রিয়া শুরু হয়ে যায়, সেই ওষুধ, জীবনদায়ী ওষুধ, লাইফ সেভিং ড্রাগস যেগুলো রয়েছে, তার মধ্যে উচ্চ রক্তচাপজনিত ডায়াবেটিস, ক্যান্সারের ওষুধ, হাঁপানির ওষুধ, অ্যান্টিবায়োটিক, এমনকি বাচ্চাদের ভ্যাকসিন পর্যন্ত সেটাকে অ্যাডাল্টেট করা হচ্ছে। এবার 25% ম্যান পাওয়ার শর্ট নিয়ে চলছে আমাদের ড্রাগ কন্ট্রোলের অফিস। এবং আজকে যদি তুমি দেখো আমাদের সিডিএসসিও যে অফিস সেটা সক্রিয় হয়েছে, এবং তাদের 7টা যে জোন আছে সেই 7টা জোনে এবং সাব জোনগুলো যেগুলো নিয়ে কাজ করছে, তাতে এখন তারা ভীষণ তৎপর হয়েছে। কিন্তু আজকে চিকিৎসকদের যে দুর্ভাগ্য, আমি চিকিৎসক সমাজের প্রতিনিধি হিসেবে বলতে পারি, আমরা যখন ওষুধ লিখছি, ওষুধ কার্যকর না হলে, আজকে সোমালিয়া দুর্ভিক্ষ থেকে, ইথিওপিয়ায় বন্যা থেকে, মাদাগাস্কারের মহামারী যদি হয়, তাহলে দায় হবে সেই চিকিৎসক, এবং মেদিনীপুরের স্যালাইন কিন্তু নির্দোষ সাবেত হবে। তাহলে একটাই আমরা সবাই চাই, এন্ড ইউজার পর্যন্ত যেন ওষুধের গুণগত মান থাকে, আরো নজরদারি বাড়ানোর প্রয়োজন। এবং বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং যেভাবে এগিয়ে চলেছে, সেখানে একটা প্যাকেজিং এ একটা মিনিমাম কস্ট রাখবে। আপনি একই গুণগত মানের ওষুধ 30% ডিসকাউন্ট দিয়ে পেতে পারেন না, 40% ডিসকাউন্ট দিয়ে পেতে পারেন না, এটা মানুষকে বুঝতে হবে। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, আমরা কিউআর কোড যখন স্ক্যান করছি, বক্সের গায়ে, মানে একটা বক্সে 10টা স্ট্রিপ থাকে, এই ইন্ডিভিজুয়াল স্ট্রিপ যেরকম স্ক্যান করা দরকার, তেমনি বক্সটাকেও স্ক্যান করা দরকার। অনেক ক্ষেত্রে এখনো এসডিএসসিওর কোনো নজরদারি নেই যে ইন্ডিভিজুয়াল স্ট্রিপগুলোতে কিউআর কোড থাকছে না। আমাদের স্টেট ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন যদি দেখে, প্রত্যেকটা স্ট্রিপে থাকার দরকার, র্যান্ডাম স্যাম্পলিং করা দরকার। ড্রাগ ইন্সপেক্টরের তো 75% পদ খালি, তাদের কি কাজ থাকে সেটা আমরা সকলেই জানি না। ওষুধের দোকানটা 170 স্কোয়ার ফিট হলেও সেটা মাপা বেশি জরুরি না যে মানুষটা একটা বয়স্ক বা শিশু পাবে সেই ওষুধটা, তার গুণগত মান জানা দরকার, সেটা এখন বিরাট প্রশ্নবোধক চিহ্নের মুখে দেওয়ার। বেশ, রঞ্জন বাবু, আমি আসবো আবার আপনার কাছে। এই মুহূর্তে একটা তথ্য একটু আমাদের দর্শকদের সঙ্গে শেয়ার করতে চাইবো, সেটা হচ্ছে যে যেটা বারবার বলার চেষ্টা করেছি, যে ফেল করছে যে ওষুধগুলো, সেগুলো আমরা বুঝবো কি করে বা চিনবো কি করে? দেখে এটা চেনার কোনো উপায় নেই। দোকানদার বা ক্রেতা কোনোভাবেই এটা বুঝতে পারবে না যে কোন ওষুধটা অকৃতকার্য হচ্ছে, ফেল করছে। ফেল করা ওষুধ দেখে চেনার কোনো উপায় নেই, এবং দোকানদার বা ক্রেতা কোনোভাবেই সেটা বুঝতে পারবে না। নির্দেশিকা নিয়ে ওষুধ বিক্রেতারা প্রশ্ন তুলছেন, ফেল করা ওষুধের নামের তালিকা, সেই তালিকার দাবি করছেন বিক্রেতারা। কোন কোন ওষুধ ফেল করছে সেই ওষুধগুলোর নাম চাইছেন বিক্রেতারা। রঞ্জনবাবু, যেটা আপনার কাছ থেকে এখানে জানার চেষ্টা করব, যে তাহলে উপায় কি? কারণ বিক্রেতারা ফেল করা ওষুধের নামের তালিকা চাইছেন, খুব স্বাভাবিক, তারা চাইবেনই, কিন্তু এটা তো দেখে বোঝার কোনো উপায় নেই। তাহলে মানে আপনি যে জায়গাগুলো পয়েন্ট আউট করার চেষ্টা করছেন, সমস্যাগুলো যেগুলো পয়েন্ট আউট করার চেষ্টা করছেন, আলটিমেটলি মানে লাভটা কি হবে, সম্ভব কিভাবে? এই এত বড় চক্র ধরা, সেটাই বা সম্ভব কি করে? এই চক্র আজকে নয়, অনেকদিন ধরেই সক্রিয় রয়েছে। আমরা চিকিৎসকরা সেটা কিন্তু প্রকারান্তরে বুঝতাম যখন ওষুধ গুণগত মানে কাজ করতো না। আজকে যদি তোমার দেখতে হয়, কোনো পাবলিক যদি অ্যাওয়ারনেস না থাকে, তাহলে কোনো কিছুই সম্ভব না। এবং প্রথম চেন থেকে আজকে অনেক ওষুধ যেগুলো বাইরে তৈরি হয়, যেমন গুজরাটে বা হিমাচল প্রদেশে, পাট্টি, এইসব জায়গা থেকে, সেইখানে কেন্দ্রীয় নজরদারি দরকার। ট্রান্সপোর্টেশনের সময় যখন সেটা আসছে সিএনএফ এ, সেই সিএনএফ এর নজরদারি দরকার। সিএনএফ থেকে যখন ডিস্ট্রিবিউশন চেনের যে প্রথম অঙ্গ, সেটা হচ্ছে হোলসেল থেকে রিটেল থেকে এন্ড ইউজার, প্রত্যেকটা টিম দরকার। এন্ড ইউজারের ক্ষেত্রে দরকার হচ্ছে স্টেট টিমগুলো, যেগুলো ডিস্ট্রিক্ট লেভেলের টিমগুলোকে আরো বেশি সক্রিয় হতে হবে। মানুষকে, যারা ওষুধ ব্যবসায়ী, তারা তাদের দায় এড়াতে পারবেন না। কারণ মনে রাখতে হবে যে ড্রাগ অ্যান্ড কসমেটিক অ্যাক্ট 1940 এবং 1945 এর যে মডিফিকেশন, বা 1985-2014 এর এনডিপিএস অ্যাক্ট, এখানে কিন্তু যারা করছেন তারাও ভিকারিয়াস রেসপন্সিবিলিটির মতো প্রত্যেকে অপরাধের সাথে সামিল হচ্ছেন। কারণ আপনি যদি ওষুধ জাল বিক্রি করেন, আপনি অপরাধী, ইউ জাস্ট ক্যানট শোল্ডার অফ ইউর ওন রেসপন্সিবিলিটি। তাই প্রত্যেকটা লেভেলে, এবং মানুষ যারা কিনছেন, আজকে কিউআর কোড কজন স্ক্যান করতে পারবে, কজনের স্মার্টফোন থাকে, দরিদ্র গ্রামাঞ্চল থেকে আসছে, তাদের তো সেই সুযোগটা নেই। কিন্তু আমরা কিভাবে বুঝবো? যদি দেখি প্যাকেজিংটা চেঞ্জ হয়ে যাচ্ছে, যদি দেখি ওষুধটার রং পাল্টে যাচ্ছে। বেশ কিছু ক্ষেত্রে ওষুধগুলো যদি একবার প্যাকেটের একটুখানি হাওয়া থাকে, সেই হাওয়ার মধ্যে কালারটা চেঞ্জ হয়ে যায়, তাহলে বুঝতে হবে এটা নিম্নমানের ওষুধ রয়েছে।
এবং ওষুধগুলো খাওয়ার পরে যদি আমি আগে যে বেনিফিটটা পেয়েছিলাম, একটা সাবজেক্টিভ ফিলিং থাকে, ডায়াবেটিক্স রোগী বুঝতে পারবে। যেমন তার HbA1c টেস্ট করে যদি দেখা যায় যে সেটা কন্ট্রোলে ছিল 6, হঠাৎ হয়ে গেছে 9, তার মানে যে ওষুধটা দেওয়া হচ্ছিল সেটা কাজ করেনি। আর লাস্ট যেটা কথা বলবো সেটা হচ্ছে, তুমি দেখবে যে ওষুধগুলো জাল হয় সেগুলো নামি কোম্পানির ওষুধই জাল হয়। তাহলে কোম্পানির নামে দোষ দিয়ে লাভ কি? যে ওষুধগুলো বহুল প্রচলিত এবং যে ওষুধগুলো নামি কোম্পানির, সেইগুলো হুবহু তাদের রেপ্লিকা তৈরি করে অসাধু ব্যবসায়ীরা এই কাজে নামছেন। তাই কোম্পানির লিস্ট ধরে বিক্রেতারা কিছু বার করতে পারবেন না। কিন্তু রঞ্জনবাবু, এই যে নির্দেশিকা নিয়েই প্রশ্ন তুলে দিচ্ছেন ওষুধ বিক্রেতা, যে 6 দফা নির্দেশিকার কথা বলা হচ্ছে সেই নির্দেশিকা নিয়েই প্রশ্ন তুলে দিচ্ছেন বিক্রেতা। আমি এখানে একটু আসার চেষ্টা করব, তার আগে একটু নির্দেশিকাগুলো আপনাদের আরেকবার একটু এখানে দেখাতে চাইবো। দেখুন, হোলসেলারদের অবশ্যই নিশ্চিত করতে হবে যে তারা ওষুধ কিনছেন তা মূল কোম্পানির CFA থেকে শুরু করে সঠিক পথে অর্থাৎ চ্যানেলের মাধ্যমে আসছে কিনা। ওষুধ কেনার সময় প্রায় সমস্ত রাজ্যের জন্য উপলব্ধ অনলাইন লাইসেন্স পোর্টালের মাধ্যমে বিক্রেতাদের লাইসেন্সের বৈধতা পরীক্ষা করতে হবে এবং বাইরের রাজ্য থেকে ওষুধ কিনলেও যাচাইয়ের জন্য এটি ওয়েস্ট বেঙ্গলের ড্রাগস কন্ট্রোল ডিপার্টমেন্টে জমা দিতে হবে। রাজ্যের বাইরে অবস্থিত পাইকারি ওষুধ বিক্রেতাদের অর্থ প্রদানের সময় তাদের ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ সংশ্লিষ্ট লাইসেন্সপ্রাপ্ত সংস্থার নামে আছে কিনা তা পরীক্ষা করতে হবে। পাইকারদের অবশ্যই GST নাম্বারটি বাধ্যতামূলকভাবে পরীক্ষা করতে হবে এবং নিশ্চিত করতে হবে যে ফার্মটি GSTতে নথিভুক্ত আছে এবং QR কোডগুলো অবশ্যই পরীক্ষা করতে হবে। এটা হোলসেলার হোক বা রিটেলার হোক, দুক্ষেত্রেই। এই 6 দফা নির্দেশিকার কথা বলা হচ্ছে, বা যেটা বারবার এখানে প্রশ্ন উঠছে যে এই নির্দেশিকা, সেই যারা ওষুধ বিক্রেতা তারা এই নির্দেশিকা নিয়ে প্রশ্ন তুলছেন। আমি রঞ্জনবাবু এখানে একটু আসার চেষ্টা করব। ঘুম ভাঙছে, এটা একটা ভালো দিক, কিন্তু এটা হচ্ছে রেট্রোঅ্যাক্টিভ বা নিজাক রিঅ্যাকশন। ঘটনার আগে প্রোঅ্যাক্টিভ কোনো স্টেপ ধরা পড়ে না। তুমি জানলে অবাক হবে দেবারতী, যে মার্কিন মুলুকে US FDA আছে, ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, এইরকম যদি জালিয়াতি ধরা পড়ে তাহলে 500 বিলিয়নস পর্যন্ত জরিমানা হয় বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোর। কিন্তু আমাদের এখানে কিন্তু তার কোনো প্রভিশন নেই। তাই একদম দৃষ্টান্তমূলক শাস্তি, কারণ এটা একটা মানে কোনো অংশে এরা খুনির চেয়ে কম নয়। কারণ একটা মানুষ যদি ওষুধে কাজ নয়, সে যদি মৃত্যুপথে চলে যায়, একটা শিশু বা বয়স্ক লোক, তাহলে সেটা খুনেরই সামিল। এটা অনিচ্ছাকৃত খুনের মামলা, তার এগেনস্টে মামলা রুজু করার দরকার। তাই প্রত্যেকটা ক্ষেত্রে যদি আরো সদর্থক বার্তা না হয়, কারণ যারা এগুলো করছে নিম্ন মধ্যবিত্ত মানুষ, তাদেরকে প্রলোভন দেখানো হচ্ছে অর্থের এবং পুরো চেন সিস্টেমটা করছে, তারাও সস্তায় মুনাফার জন্য এই জিনিস করতে বাধ্য হচ্ছেন। কিন্তু দৃষ্টান্তমূলক শাস্তি একদম প্রথম থেকে শেষ অবধি যদি না হয়, তাহলে গুণগত মানের ক্ষেত্রে আমরা কোনো রকম বজায় রাখতে পারবো না। এবং রাজনৈতিক মহলে একটা কথাই বলবো দেবারতী, যত রাজনৈতিক দল আছে A to Z, প্রত্যেকে তাদের ভোটের আগে বড় অঙ্কের টাকা চাঁদা নেয় এই সমস্ত ওষুধের কোম্পানিগুলোর থেকে। তাই তাদের মনে রাখতে হবে, গুণগত মান রাখতে গিয়ে আমরা পেছন পথে ওষুধের দাম বাড়িয়ে দেবো আর পেট্রোল ডিজেল গ্যাসের দাম বাড়াতে দেবো না। এইভাবে কিন্তু রাজনীতি করলে আখেরে মানুষের ক্ষতি হবে। বেশ, রঞ্জনবাবু আমি একটু বিরত করি, আপনাকে আমি আসবো আবারও আপনার কাছে, কিন্তু তার আগে আমরা অন্যান্য বেশ কিছু চিকিৎসকদের সঙ্গে, বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছিলাম, তাদের কি রিয়াকশন এই বিষয়ে শোনাই। আরে এ তো মানে কেঁচো খুঁড়তে গিয়ে সব সাপ বেরোচ্ছে। প্রত্যেক দিনই তো নতুন 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 লিস্ট বেরোচ্ছে যে গুণমান পাস না করা, গুণমান ফেল করা ওষুধ গোটা রাজ্য নাকি ছেয়ে গেছে। এরকম করলে তো আর কোনো ওষুধই বাকি থাকবে না। মানুষ কোন ওষুধ খাবে? ফলে এতদিন যে আমরা অভিযোগগুলো করে আসছিলাম, সেই অভিযোগগুলোর সত্যতা প্রমাণিত হচ্ছে। গোটা রাজ্য, কার্যত গোটা রাজ্য জাল ওষুধ, ভেজাল ওষুধ, চকের গুঁড়ো ভর্তি ওষুধ এবং গুণমান পাস না করা, ফেল করা ওষুধ, সেই ওষুধে ছেয়ে গেছে। এবং সেই ওষুধ খেয়ে কত মানুষ অসুস্থ হয়েছে তার কোনো হিসাব আছে? এই তো কিছুদিন আগে মেদিনীপুর মেডিকেল কলেজে আমরা দুঃখজনক, বেদনাদায়ক হচ্ছে ওই মাতৃমৃত্যুর ঘটনা আমরা দেখেছি। এবং আরও বেশ কিছু প্রসূতি মা তাদের অঙ্গ বিকল হয়ে আছে। একই ঘটনা কিছুদিন আগে ওই সাগর দত্ত ঘটলো, সেখানেও নাকি মাতৃমৃত্যু হয়েছে এবং সেখানেও বেশ কিছু প্রসূতি মা অসুস্থ হয়েছে। ফলে যেখানে এরকম একটা পরিস্থিতিতে স্বাস্থ্য দপ্তরের যুদ্ধকালীন তৎপরতায় বিষয়টার সমাধান করার দরকার, ঝাঁপিয়ে পড়ার দরকার, মানুষের প্রাণ নিয়ে এই যে ছেলে মানুষই চলছে, ছেলে খেলা চলছে, সেটা বন্ধ করার দরকার। সেখানে যে গতিতে স্বাস্থ্য দপ্তর, স্বাস্থ্য প্রশাসন চলছে, তাতে ওই সত্যি কথা বলতে শামুক হচ্ছে, লজ্জা পাবে। ফলে এই কথা আমাদের বলতে এই কথা বলতেই হচ্ছে যে আমাদের রাজ্যের মানুষের এইভাবে বেঘরে মৃত্যু বা ওই জীবন নিয়ে খেলা বা এই অসুস্থ হয়ে যাওয়া বা এই ভেজাল ওষুধ, জাল ওষুধ এবং গুণমান ফেল
ফেল করা ওষুধ খেয়েই হয়তো সামনের দিনে বেঁচে থাকতে হবে, এটাই বোধহয় আমাদের ভবিতব্য। নির্দেশিকাতে যেটা বলা হয়েছে 6টা নির্দেশিকা জেনারেলি দেওয়া হয়েছে। এখানে যারা হোলসেলাররা যারা বিক্রি করবে বা যারা রিটেইলাররা কিনবে তাদের ক্ষেত্রে বেশ কিছু সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। প্রথমত যেটা এর আগে দেখা গেছিলো যে বিভিন্নভাবে বিভিন্ন ওষুধ দেখা যাচ্ছে যে অ্যাকচুয়াল যে জায়গায় ওষুধগুলো পাওয়া যায় সেখানে না থেকে তার হয়তো হোলসেলার দোকান এমন একটা জায়গায় অবস্থিত সেটা তারা কম দামে ছাড় দিচ্ছিলো, সেই জায়গাগুলো চেক করে নেওয়া উচিত। মানে প্রপার যে ডিস্ট্রিবিউশনটা যে সাইকেল সেই সাইকেলের ভিতর থেকেই কেনা উচিত। প্লাস হচ্ছে যে হোলসেলাররা যখন বিক্রি করবে তারা অবশ্যই সেলারদের যে লাইসেন্স আছে সেই লাইসেন্স তারা চেক করে নেবে এবং সেটা অনলাইন পোর্টালেও চেক করে নেওয়া উচিত, বা রিটেইলাররা যখন কিনছেন তখনও তাদের দেখে নেওয়া উচিত। যদি স্টেটের বাইরে হয় সেগুলো ব্যাঙ্ক ডিটেলস দেখা উচিত। এবং যখন এই শিডিউল এইচ টু ড্রাগ, যেমন শিডিউল এইচ টু ড্রাগে কিছু কিছু ওষুধ আছে সেই ওষুধগুলো বেশ কিছু নিয়মাবলী আছে, মানে নিয়মাবলী বলতে এই সমস্ত ওষুধগুলো প্রেসক্রিপশান ছাড়া বিক্রি করা হয়। সাধারণ মানুষের পক্ষে যারা কোথাও যারা ডাক্তারবাবুদের লেখা প্রেসক্রিপশন নিয়ে ওষুধ নিতে যাচ্ছেন তাদের পক্ষে এই ওষুধের প্যাকেট দেখে কোনোভাবে বোঝা মুশকিল যে এটা জাল ওষুধ কি জাল ওষুধ নয়। ওষুধটা নাকি ঠিক ওষুধ এটাকে বেছে নেওয়ার দায়টা তো সাধারণ মানুষের নয়, এই দায়টা তো হচ্ছে আমাদের এখানে যারা সরকারে আছেন যারা প্রশাসনে আছেন তাদের হচ্ছে দায় যাতে মানুষের কাছে যাতে গুণগত মান ঠিকঠাক আছে এই রকম ওষুধ মানুষের কাছে পৌঁছয়। আমাদের এই সমস্যাটা বহুদিনের, তার কারণেই মাঝে মাঝেই একটা রব ওঠে, দেখবেন ব্র্যান্ডেড ভার্সেস জেনেরিক বলে একটা রব ওঠে এবং ডাক্তারদের নাকি জেনেরিক ওষুধ লিখতে হবে। কিন্তু আমরা সবসময় বলেছি যে যে ওষুধের গুণগত মানের পরীক্ষা এবং তার উপর নজরদারি এবং তারপরে যে গুণগত মানের পরীক্ষায় যে কোম্পানিগুলো ফেল করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা এবং তাদের মালিকানা এবং মালিকের সাথে রাজনৈতিক সরাসরি যোগাযোগ, এটা বহুদিনের। এই সমস্যা বহুদিন ধরে চলে আসছে এবং এইগুলো কতদূর বিস্তৃত হতে পারে এবং কতদিন ধরে এই সমস্যা চলতে পারে শেষমেশ আমরা ডাক্তাররা সাফার করি এবং আমরা যে ওষুধ দিই সেই ওষুধে যখন কাজ করে না কিংবা যদি পার্শ্ব প্রতিক্রিয়া হয় তাহলে সেই কোপটা এসে পড়ে আমাদের ডাক্তারির উপর। বিভিন্ন জায়গায় ওষুধের দাম এবং সেটাকে করা, সেখানে যে গুণগত মানের ওপর যে একটা কড়া নজরদারি প্রয়োজন, তো সেইটাতেও আমরা বহুদিন ধরে বলে আসছি এবং ভবিষ্যতেও বলে আসবো। তবে এর পেছনে দুর্নীতি আছে, দুর্নীতির পেছনে অনেক বাঘা বাঘা মাথারা আছে, তাই খুব যে বেশি কিছু হবে আমি তাতে আশা করি না। ফার্মাসিস্ট মানস ভৌমিক, তার সঙ্গে কথা বলেছিলাম, তিনি কি জানিয়েছেন দেখুন। 196 নাম্বার অফ ড্রাগের গুণগত মানের পরীক্ষায় ফেল করেছে, যেখানে বলা হচ্ছে নট অফ স্ট্যান্ডার্ড কোয়ালিটি। সেটার ক্ষেত্রে আমি বলবো যে ড্রাগ যখন মার্কেটে এসেছিল তখন কিন্তু গুণগত মান পরীক্ষা করে তবে মার্কেটিং অথরাইজেশন পেয়েছিলেন কোম্পানি। তাহলে যে কোম্পানির সব কিছু ঠিক ছিল, গুণগত মান ঠিক ছিল, মার্কেটিংয়ের পরে একটা টাইম স্প্যানের মধ্যে তাদের আবার যখন গুণগত মান পরীক্ষা করা হচ্ছে সেক্ষেত্রে তারা স্ট্যান্ডার্ডটা ফেল করছে। তার মানে রিয়েল টাইম কোয়ালিটি কন্ট্রোল টেস্টিং এবং স্টেবিলিটি ডেটার উপযুক্ত পরীক্ষা করা হচ্ছে না, বা করা হলেও তার তথ্যটা সামনে আসেনি। এই মুহূর্তে আমাদের ড্রাগ কন্ট্রোল অথরিটিকে রিয়েল টাইম কোয়ালিটি কন্ট্রোল ডেটা এবং লাইফ স্প্যানের বা স্টেবিলিটি ডেটার উপরে আরও নজর দিতে হবে। বিসিডিএ চেয়ারম্যান পৃথ্বী বোস কি বলছেন দেখুন। এখন কিউআর কোডের প্রোডাক্ট হচ্ছে আমাদের অনলি 300টা, আমাদের হয়তো 30,000-এর ওপর প্রোডাক্ট কিউআর কোডের মধ্যে নেই। শুধু কিউআর কোড চেকিংয়ের মাধ্যমে এই জাল ওষুধ আটকাবার সমস্যার সমাধান হবে না, এটা একটা পথ হতে পারে। সেই অ্যাডভাইসারি অনুযায়ী সেটা প্র্যাকটিক্যাল ফিল্ডে কতটা সম্ভব ইমপ্লিমেন্টেশন সেটা দেখছি। ব্যাচ নাম্বার হচ্ছে প্রত্যেকটা ওষুধের ক্ষেত্রে মাল যখন প্রোডাকশন হয়
প্রত্যেকটার ক্ষেত্রে ব্যাচ নাম্বার ইজ কম্পালসারি। এই ব্যাচ নাম্বার দিয়ে আইডেন্টিফিকেশন হয় কোন ব্যাচ কি বৃত্তান্ত, কোন স্টেটে ঢুকছে কি, এটা ড্রাগস রুলসের বেসিক জিনিস। এই ব্যাচ নাম্বার সঙ্গে সাধারণ যারা কাস্টমার তারা হয়তো অতটা সচেতন ছিলেন না। আজকে এই প্রচারের মাধ্যমে বা আমরা এই যে ধাক্কা খাচ্ছি ফেক মেডিসিনে, তাতে এটা একদম কম্পালসান। যেমন আমার ওষুধের ব্যবসাদারদের প্রত্যেকের ব্যাচ নাম্বার চেক করেই মাল নেওয়া উচিত, ব্যাচ নাম্বার চেক করে মাল দেওয়া উচিত, এবং কাস্টমারদেরকেও অনুরোধ করব ব্যাচ নাম্বার চেক করে নেওয়া। তাহলে মোটামুটি যেটা বোঝা যাচ্ছে কথা বলে যে কীভাবে বাজারে এই জাল ওষুধ ছড়াচ্ছে, তিনটে বিষয় হতে পারে। এক হচ্ছে অসাধু ব্যবসায়ী মেয়াদ উত্তীর্ণ ওষুধের লেভেল পাল্টে বিক্রি করতে পারে। দুই হচ্ছে অসাধু ওষুধ প্রস্তুতকারী সংস্থা কম দামে নকল ওষুধ তৈরি করতে পারে। আর না হলে যেটা হতে পারে, বেশি টাকার অর্ডারে কম দামে ওষুধ কেনার ক্ষেত্রে একটা অসাধু আঁতাত কাজ করতে পারে, ফলে বাজারে জাল ওষুধ ছড়াচ্ছে, এটা হয়ে থাকতে পারে। আমি আরেকবার রঞ্জনবাবুর কাছে আসব। রঞ্জনবাবু, সিস্টেম ভুল করবে বা সিস্টেমে গলত থাকবে, আর সাধারণ মানুষ কিউআর কোড খুঁজে ব্যাচ নাম্বার দেখে ওষুধ কোনটা সঠিক নয় সেটা নির্ধারণ করবে, মানে এটা কি আবারও সেই ওই যে বলা হয় কোটান কোট সিস্টেমেই ভুল আছে, বিষয়টা কি সেরকমই? শুরুতেই বলেছিলাম যে প্রায় ডাবল সেঞ্চুরি ছুঁই এখন, এবং আমার সেই দিন নেই যেদিন এই এনএসকিউ মানে নট অফ স্ট্যান্ডার্ড কোয়ালিটি এটা বীরেন্দ্র সোহাগের ট্রিপল সেঞ্চুরি 300 পার করবে, এবং এভাবেই চলতে থাকলে এই বছরের শেষে প্রায় 1000-এরও বেশি ওষুধের নাম দেখবো এনলিস্টেড হয়ে আছে, যাদের কিন্তু গুণগত মান নিয়ে যথেষ্ট প্রশ্ন থাকবে। আজকে সুগম পোর্টাল বলে একটা পোর্টাল আছে, আমরা যদি সিডিএসসিওতে যাই সেখান থেকে আমরা দেখতে পাই যে কিভাবে একটা ওষুধের যে আমাদের যে নজরদারি প্রক্রিয়া রয়েছে সেটা যথার্থভাবে এখন আমাদের চলছে, এবং এই সেই সিডিএসসিও থেকে এসডিএসসিও থেকে প্রত্যেকটা 29টা রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলোতে এই নির্দেশিকা যাচ্ছে। কিন্তু যে পোর্টালগুলো আসছে, যে 6টা নির্দেশিকা জারি করা হয়েছে, সেগুলো তো রেট্রোঅ্যাক্টিভ। আবার বলবো যে এটা কোনোভাবে এভাবে আটকানো যায় না, কারণ একটু আগে বিসিডিএ চেয়ারম্যান যিনি বললেন সেভাবে ম্যানুফ্যাকচারিং ডেট বা ব্যাচ নাম্বার সেটাও তো প্রিন্টটা জাল করা সম্ভব, এবং সেটাও সেই জাল স্ট্যাম্পেরে নতুনভাবে বিক্রি করা সম্ভব, নতুন বোতলে পুরনো মদের মতো। তাই প্রত্যেকটা স্টেজে নজরদারি না থাকলে হবে না। একদম প্রোডাকশন হাউস থেকে, ম্যানুফ্যাকচারিং হাউস থেকে, র মেটেরিয়াল থেকে শুরু করে এন্ড ইউজার প্রত্যেকটা জায়গায় এবং বর্ডার এরিয়াগুলোতে অবশ্যই সচেতন থাকতে হবে। তাই যারা কেমিস্ট রয়েছেন তারা মুনাফা লোভের আশায় একটা মানুষের জীবনে সর্বনাশ করবেন না। আমাদের স্টকিস্ট যারা রয়েছেন, ডিস্ট্রিবিউটার, তারাও যেন একটু মানবিক হন, একটু সতর্ক থাকেন। রঞ্জনবাবু, আপনি যখন মানে খুব সচেতনভাবে এই বক্তব্যগুলো আমরা এর আগেও দেখেছি বা শুনেছি, বা আপনিও খুব সুন্দরভাবে এটা বলার চেষ্টা করলেন বা পয়েন্ট আউট করার চেষ্টা করলেন যে লোকের অভাব একটা জায়গায় ডেফিনেটলি রয়েছে, কিন্তু যে নজরদারির কথা আপনি বলছেন সেই নজরদারি কি সত্যি চালানো সম্ভব, বা চালানোর অভিপ্রায় কতটা আছে সেটা নিয়ে কি প্রশ্ন ওঠে না? অবশ্যই যায়, কারণ এখন যদি প্রত্যেকটা আমাদের স্মার্টফোন যাদের রয়েছে, স্মার্টফোন আমাদের এন্ড ইউজারদের কাছে না থাকলেও স্টকিস্ট ডিস্ট্রিবিউটারদের কাছে কিন্তু রয়েছে। তাই যে মুহূর্তে স্টকিস্ট বা ডিস্ট্রিবিউটার যে কোনো কিউআর কোড বা যে কোনো ম্যানুফ্যাকচারিং বা ব্যাচ নাম্বার রিসিভ করছেন, সেগুলোর যদি একটা অনলাইন মনিটরিং সিস্টেম সেন্ট্রালি এবং স্টেট লেভেলে করা যায় প্রত্যেকটা ধরে, তাহলে অবশ্যই যদি কখনো কোনো প্রশ্নবোধক চিহ্ন জাগে, তাহলে সেই সাসপিশিয়াস বা স্পিউরিয়াস মেডিসিনটাকে সেগ্রিগেট করা এবং তারপর ম্যানুয়ালি বা ফিজিক্যালি সেটাকে ইন্সপেক্ট করে দেখা যে আদৌ এটা ঠিক না জাল। তাই আজকালকার যুগে, আজকাল অ্যাপ বেস যুগে এটা এমন কোনো অসাধু নয় যে কোন ওষুধের কিউআর কোড থেকে বা ম্যানুফ্যাকচারিং থেকে আদৌ জাল বা ওষুধ কিনা সেটা সেন্ট্রালি বা স্টেট লেভেলে মনিটরিং করা, যদি সদিচ্ছা থাকে প্রক্রিয়াকরণ অবশ্যই শুরু করা যায়। রঞ্জনবাবু, শেষ প্রশ্ন আপনাকে। আত্মনির্ভর ভারত, যে ভারত করোনার সময়ে বাইরে ওষুধ পাঠাতে পারে, টিকা পাঠাতে পারে, ইঞ্জেকশন পাঠাতে পারে, ইত্যাদি পাঠাতে পারে, সেই দেশ আজকে মানে একাধিক, আপনি যেটা বলছিলেন যে এই মুহূর্তে ডাবল সেঞ্চুরির দোরগোড়ায় দাঁড়িয়ে আছি, এটা কিভাবে সম্ভব? এই আত্মনির্ভর ভারতে কিভাবে হয়?
আবার বলবো যে একটা যদি দেখো দেবারতী, যে বিগত কয়েক বছর ধরে কিন্তু কোথাও চাকরি বাকরি সরকারি দিকে যে সুযোগ সুবিধা কমছে, তাহলে এই যে মেডিসিন ফিল্ডে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি একটা বিগ ইন্ডাস্ট্রি এবং এটা আনঅর্গানাইজড ইন্ডাস্ট্রি এখনো, তাই এখানে চটজলদি মুনাফা করার সম্ভাবনা অনেক বেশি। আত্মনির্ভর ভারত তখনই হবে যখন আমরা নিজেদের উপর নির্ভরশীলতা বাড়াবো এবং আমরা যদি নিজেরা স্বচ্ছ ভাবমূর্তি নিয়ে কাজ করি। মুনাফা সর্বস্ব জীবন হলে হবে না, এবং এক্ষেত্রে কেন্দ্রীয় এবং রাজ্যের মধ্যে যে অসামঞ্জস্য, যে কেন্দ্রশাসিত কেন্দ্রের সাথে যে রাজ্যগুলো নিজেদের মতাবলম্বী নয়, তারা যদি সবিরোধ থেকে যায়, তাহলে কিন্তু কোনোদিনই আমরা এই যে জালিয়াতি দুর্নীতির চক্রের একদম সমূলে পৌঁছাতে পারবো না বা তাদের উৎপাদিত করতে পারবো না। তাই আত্মনির্ভর করতে গেলে রাজ্য স্তরে, কেন্দ্রীয় স্তরে সহযোগিতা দরকার এবং আমাদের যারা সচেতনতা বৃদ্ধি দরকার, আমাদেরও কিন্তু এগিয়ে আসতে হবে স্বচ্ছ ভাবমূর্তি নিয়ে। একদম। রঞ্জনবাবু, অনেক ধন্যবাদ আপনাকে। বিশিষ্ট চিকিৎসক রঞ্জন ভট্টাচার্য আমাদের সঙ্গে ছিলেন সরাসরি। এই মুহূর্তে যেহেতু এই অনুষ্ঠানে সতর্কতা প্রচার এগুলোরও খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা ছিল, এবং যারা এই মুহূর্তে যে অনুষ্ঠান দেখেছেন তারাও যতটা সম্ভব চেষ্টা করুন যে যখন দোকানে যাচ্ছেন কি কি অনুসরণ করবেন, কি কি দেখবেন, কোন কোন বিষয়গুলো মাথায় রেখে ওষুধ কিনবেন। যতটা আমাদের পক্ষে, আমাদের মতো লেম্যানদের পক্ষে সম্ভব আমরা ততটা করি, তাহলে হয়তো খানিকটা সুরাহা হবে, আর বাকিটা পুরোটাই নজরদারির ওপর। আপাতত এখানেই শেষ করছি। অন্যান্য খবরের জন্য চোখ রাখুন CNN।